নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে সর্বপ্রথমেই বলে রাখি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি তার মূল লক্ষ্য হচ্ছে, আপনারা দেখেছেন প্রথম দফাতে 152টি আসনে ভোট হয়ে গেছে, কোথাও 90%, কোথাও 91%, কোথাও 92%, 3%, 94% ভোট পড়েছে। এইবারে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যে তাহলে শাসক বিরোধী ভোট পড়ছে, এত পার্সেন্ট বেড়ে গেছে, আগে তো এত পার্সেন্ট ভোট পড়তো না। যেখানে 76%, 80%, 82%, হায়েস্ট কোথাও যদি ভোট পড়েছে তাহলে 90%, কিন্তু কোনো 90%, 89%, 70%, 67%ও ভোট হয়েছে কলকাতা শহরব্যাপী অঞ্চলে। গ্রাম অঞ্চলে একটু বেশি ভোট হয়েছে। আবার প্রপার শহরে দেখা গেছে যে হয়তো 75%, 80% ভোট পোলিং হয়েছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে 90 থেকে 94% অব্দি ভোট হচ্ছে, তাহলে কি শাসক বিরোধী ভোট পড়ছে? সবাই মিলে শাসক বিরোধী ভোট দিচ্ছে না, অঙ্কটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এই যে ভোটটা হচ্ছে এসআইআর এর কারণে, এসআইআর এর কারণে মৃত ভোটারের নাম পুরো বাদ গেছে, বৈধ ভোটারের নাম বাদ গেছে, আনলিগাল ভোটারের নাম বাদ গেছে। তারপরে যারা ধরুন ট্রান্সফার করে নিয়ে চলে গেছেন তাদের নামগুলো বাদ গেছেন। বাদ গিয়ে দেখা গেছে, আমি একটা বুথের হিসাব দিচ্ছি, যেখানে 1450 ভোট ছিল, এখন সেখানে 1076টা ভোট দাঁড়িয়েছে। এই 1450 ভোট যখন ছিল, এটা পুরো আমার এলাকার বুথ, আমার পাড়ার বুথ, যে বুথে আমি ছোটবেলার থেকে দেখে এসেছি ভোট, কত ভোট পড়ছে, কত ভোট পড়ছে না, কারা ভোট দিচ্ছে। এবং এই বুথে কোনো দিন না কোনো ধরনের অশান্তি বা ছাপা ভোট, রিগিং বলুন, যাই বলুন, কোনো দিন হয়নি। উভয় এলাকার মানুষ হাসি মুখে ভোট দিয়েছেন, কেউ বিপক্ষে দিয়েছেন, কেউ পক্ষে দিয়েছেন। কিন্তু কোনোদিন আমি ছোটবেলার থেকে দেখিনি যে কোনো ধরনের অশান্তি বা ঝামেলা হয়েছে সেখানে, বা ভোটের দিন কারোর সাথে, বিপক্ষের সাথে মুখ কালাগালি হয়েছে। একে অপরের থেকে খাওয়ার চেয়ে খাচ্ছে, মানে শাসক দলের এজেন্ট বিপক্ষের এজেন্টের কাছ থেকে চা নিয়ে খাচ্ছে, এরকম ভাবেই আদান প্রদান চলেছে, মানে হাসি মুখে ভোট এখানে চলেছে। তা সত্ত্বেও ভোট শেষে দেখা গেছে, যেখানে 1450, কোনো সময় 1400, কোনোবারে 1300 ছিল, তখন সেখান থেকে মিনিমাম 200-250 ভোট পড়তো না। এই 200-250 ভোট কারা? মৃত ভোটারের নাম ছিল, যেগুলো পুরোপুরি ক্লিয়ার হতো না। মৃত ভোটাররা নাম বাদ দেয় কারা? এগুলো ভিডিওর কাজ, বা আপনি জানেন যে এগুলো কাদের কাজ, তারা সঠিকভাবে কাজটা করতো না। কিছু বাড়ি বাড়ি কালেকশন করে নিয়ে যেত, যে যারা মারা গেছেন তাদের মৃত সার্টিফিকেট, তাদের তাদের ডেথ সার্টিফিকেট, এইভাবে কেউ হস্তান্তর করছে ভোট এক জায়গা থেকে আরেক জায়গায়। সেখানে ট্রান্সফার করার পরে দেখা গেছে যে নামটি থেকে গেছে, এখানে কাটেনি, তার দু জায়গাতেই নাম রয়েছে, তিনি এখানে ভোট দিতে আসেননি। এরকম অনেক কিছু দেখা যেত। বা দেখা যেত কেউ বাইরে কাজে গেছে, দূর আমি ভোট দিয়ে কি করব, ভোট দিতে গেলে আমার গাড়ি ভাড়া যাবে, আমার এই একটা মাসের মাইনা বাদ হয়ে যাবে, কারণ আমি যাব আসবো, 2-4 দিন থাকবো, এই এবং একটা হিউজ হারে ভাড়া তার খরচা হতো। ধরুন কেউ ব্যাঙ্গালোরে কাজ করছে, কেউ দিল্লিতে কাজ করছে, এরকম ধরনের বহু মানুষ, তারা কিন্তু আসতো না। তারা আসতো না কেন? ভোটটা তাদের কাছে অতটা গুরুত্ব মনে হতো না। গুরুত্ব মনে হতো না কেন? যে না, আমি এই এতটা পয়সা খরচা করে একটা ভোট দিতে যাব, আমার এতটা সময় অপচয় হবে, এই করে প্রায় 2 থেকে 250 ভোট পড়তো না। না পড়লে কি দেখা যেত, সেখানে 80% তবু পোলিং হতো। তার মানে 100 ভোটারের মধ্যে 80 জন ভোট দিত, 20 জন দিত না। কিন্তু এইবারে কি হয়েছে, সব ভোটার বাদ দিয়ে, সব ধরনের বাদ দিয়ে, লিগাল, আনলিগাল, বৈধ ভোটার, অনেক রকম বাদ গেছে, গিয়ে কেউ বাইরে চলে গেছেন, সেইগুলো সব বাদ গিয়ে, মৃত ভোটারের নাম বাদ গিয়ে 1076টা সেই বুথে ভোট দাঁড়িয়েছে। এই 1076টার মধ্যে 94% ভোট পড়বে এই বুথের ভোট কিন্তু আপনার 29 তারিখে। কিন্তু আমি অ্যাডভান্স বলে দিতে পারি যে এই ভোটটা কিন্তু 29 তারিখে যখন ভোট পড়বে, তখন 94% কেন 95%ও পোলিং হবে। চ্যালেঞ্জ করে বলতে পারি একদম। যদি আমার সাথে ইলেকশন কমিশনার আমার পাশে বসে থাকে, সারাদিন দেখে, তাও আমি হিসাব দিয়ে দেবো যে 95% অব্দি ভোট পড়বে। যদি বলেন কেন, তার একটা কারণ হচ্ছে এই যে 5-6টা ভোট, 100টা ভোটের মধ্যে 5-6 জন হয়তো ভোট দিতে আসবেন না। তারা কারা? তারা হচ্ছেন কোনো ব্যক্তি এতটাই অসুস্থ
আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে তার ভোট দিতে আসা সম্ভব না, তাকে চ্যাংদোলা করে নিয়ে আসতে হবে, ট্রেচারে করে নিয়ে আসতে হবে। আমার এলাকাতে একজন অন্ধ ব্যক্তি আছেন, একজন পুরো বিছনাসজ্জা ব্যক্তি আছেন, তারপরে এই যে 2 মাস ধরে এসআইআর হয়েছে তার মধ্যে লিগাল ভোট, একদম ন্যায্য ভোট, ভোটার যার নাম এসআইআর এর নামটা উঠে এসছে বৈধ ভোটার হিসাবে, তার মধ্যেও সে মারা গেছেন, কেননা তার যথেষ্ট বয়স ছিল। এই ধরনের কিছু ভোটার এর নাম বাদ যাবে, তার মানে 100 মধ্যে আমি 5টা ভোট পাবো না, বা তিনি দিতে আসবেন না, শাসক দলের হোক বিরোধী দলের লোক, কে কোন দলে ভোট দেবে এটা বড় কথা নয়। তাহলে দেখা যাচ্ছে কি, আর এসআইআর এর কারণে যারা বাইরে কাজে ছিলেন কিন্তু এবার টাকা পয়সা খরচা করেও জানে যে আমার ফ্যামিলির অমুক লোকের এসআইআর এর নাম বাদ গেছে, কিন্তু আমার নামটা আর বাদ দিতে চাই না, তাই আমার যতই খরচা হোক যতই অসুবিধা হোক আমি বাড়িতে গিয়ে ভোটটা দেব। এবার সে শাসক দলের হতে পারে, বিপক্ষ দলের হতে পারে, এটা বড় কথা নয়। ভোটটা কি কারণে এত % পোলিং হচ্ছে এটাই উদ্দেশ্য। তাহলে দেখা যাচ্ছে এইভাবে করে ভোট পড়ছে 95% অবধি। তাহলে 95% অবধি ভোট পড়া মানে এই নয় যে কারো পক্ষে সেটা বেশি হয়ে যাবে, কারো পক্ষে কিন্তু বেশি হচ্ছে না। আপনি ভাবুন, আগে 80% হতো যখন, তখন 100-র মধ্যে 20টা ভোট পড়তো না, আর এখন সেই ভোটগুলো তো বাতিল হয়ে গেছে। তাহলে সেই ভোটটা বাতিল হয়ে গেলে পরে এবার আপনি বলবেন তাহলে ওই ভোটার ছাপ্পা চলতো, রিগিং চলতো, এইসব ভুল ধারণা। ওইসব পঞ্চায়েতে ভোটে হয়, পৌর ভোটে অনেক সময় টুকটাক হয়, কিন্তু ছাপ্পা ভোট কোনো বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে বিগত দিন বহু বছর থেকে হয়নি। যদি বলেন কেন, তাহলে আমি বলবো যে সেন্ট্রাল বাহিনী বুথে যে দাঁড়িয়ে থাকছে তিনি তখন তাহলে খৈনি বানাতে কি বাইরে চলে যান, না ঘুরতে চলে যান, না গিয়ে ঘুমিয়ে থাকেন? ফালতু কথা, একদম একদম ভোগাস মার্কা কথাবার্তা, এসব ফালতু কথাবার্তা, এগুলো বানানো কথা, এগুলো রটানো কথা। সেন্ট্রাল বাহিনীও আমি বলবো কারো পক্ষপাতিত্ব করতে পারে, তারা হয়তো মন থেকে কাউকে বলতে পারে যে আপনি অমুককে ভোট দিন, কিন্তু তিনি সহযোগিতা করেন না। সেন্ট্রাল বাহিনীর উপরে আমার এটা যথেষ্ট বিশ্বাস, আমি নিজের চোখে দেখেছি। তিনি কোনোদিনই চান না, বা তারা কোনোদিনই বলে না যে ছাপ্পা হোক আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা কোনোদিন সম্ভব না। এই ধরনের কথা যে দলের পক্ষ থেকেই বলুক না কেন, সেটা অবান্তর কথা, অবাঞ্ছিত কথাবার্তা। কিন্তু সেন্ট্রাল বাহিনী কিন্তু চায় সুস্থ অবাধ ভোট হোক। তাহলে সুস্থ অবাধ ভোট করতে গেলে তিনি কোনোদিন কাউকেই, কোনো পক্ষকেই রিগিং ছাপ্পাতে সহযোগিতা করেন না। এই গেল। তাহলে কি দেখা যাচ্ছে যে 100-র মধ্যে আমি 6টা ভোট যদি না পড়ে, তাহলে 94% ভোট পড়ছে। এই 94% ভোট কিন্তু কেউ বলতে পারবে না যে সবটাই আমার দিকে পড়ছে কি ওর দিকে পড়ছে, বা সরকারের বিপক্ষে যাচ্ছে কি সরকারের পক্ষে যাচ্ছে। কারণ যে ভোটগুলোই পড়তো নিরপেক্ষভাবে যে কোনো দলে তারা দিয়ে এসছে বা দিচ্ছিল, ঠিক সেই ভোটগুলোই কিন্তু পোলিং হচ্ছে। তাহলে সেই ভোটগুলো যদি পোলিং হয়, তাহলে কিন্তু সঠিক পূর্বের যে পার্সেন্টেজ হিসাবে ভোটটা পড়তো, এখন সেই পার্সেন্টেজটাই ভোটটা পড়ছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে 94% পড়ছে, আগে 80% পড়তো। তাহলে এই ভোটটা তো আগের বারে ইলেকশনে পড়েনি, হিসাবটা তো এখানে ভুল। আপনাদের বুঝতে হবে যে যে ভোটগুলো আগে পড়তো না, তার অর্ধেক কিছু ছিল মৃত ভোটার। প্রত্যেক বুথ এজেন্টের কাছে, যারা বাড়ি বাড়ি ডোর টু ডোর ভোটার স্লিপ দিয়ে আসতো, তাদের কাছে লাস্ট পর্যন্ত এত স্লিপ থেকে যেত, 2 থেকে 250 স্লিপ থেকে যেত, কারণ সেগুলো খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া যেত না কেন? কোনোদিন হয়তো ভাড়া থেকে সেখানে নাম তুলে চলে গেছেন, এবার ভোট দিয়েছেন 2-4 বার দিয়ে তিনি অন্য জায়গায় চলে গেছেন, আবার মৃত ভোটার থেকে গেছেন, সেই একটা নাম। দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে বহু নাম থেকে যেত যেগুলো ভোট দিতে আসতো না, বা বাইরে যারা কাজে থাকতো তারাও আসতো না, কারণ তাদের কাছে অতটা গুরুত্ব মনে হতো না। এইবার সব বাদ দিয়ে গুরুত্ব হয়ে গেছে সেই লোকগুলো যে ভোট দিচ্ছে, সেটা আগের লোকগুলো যেভাবে ভোটটা দিয়েছিল সেই লোকগুলোই ভোটটা দিচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? 94% ভোট মানে সেই আগের ফর্মুলাতেই ভোট হচ্ছে, কোনো পার্সেন্টেজ বাড়ছে না। জানি না আমি বোঝাতে পারলাম কিনা, কারণ এটা আমার প্রত্যক্ষভাবে দেখা এবং হিসেব নিকেশ করা। কোনো ইঞ্চিতে যদি কেউ আমার সামনে থাকেন ভোটের দিন, আমি ইলেকশন কমিশনার লোক বলুন, কোনো বড় নেতা বলুন, যে বলুন, আমি হাতে ধরে তাকে বুঝিয়ে দিতে পারবো। তাহলে কি হচ্ছে, ভোটটা কিন্তু একই রকম পড়ছে। এবার ভোটটা কার পক্ষে যাচ্ছে সেটা তো সেখানকার পরিস্থিতি অনুযায়ী, সেখানকার সংগঠন অনুযায়ী বা ইলেকশন এজেন্ডার উপরে ভোট দেবে, সেটা যে কারো পক্ষে যেতে পারে। তাই এই মানে বুঝালে এটা সম্পূর্ণ ভুল যে এই এত % ভোট পড়ছে বলে শাসক বিরোধী বা শাসকের পক্ষে, তা কিন্তু নয়। ভোটটা কিন্তু যেরকম ছিল ঠিক সেরকমই পড়ছে। আরেকটা তার সাথে বলে রাখি, এইবার যে কথাটা আমি বলতে যাচ্ছি, হয়তো অনেক সময় অনেক কথা মনে হবে, এখনো বাংলাতে সেরকম সংগঠন বিজেপি করে উঠতে পারেনি। বহু জায়গাতে এজেন্ট দিতে পারছেন না, বহু জায়গাতে ডোর টু ডোর যে স্লিপ দেওয়া, ডোর টু ডোর ক্যাম্পেইনিং করা,
সেটা কিন্তু বিজেপি এখনো করতে পারেনি। যদি কোনো বিজেপির তাবর নেতা হোক, যারা বাইরে লাফাচ্ছেন, লম্ফজম্প করছেন, শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে, তারা যদি বলেন বা তারা যদি হাতে করে দেখতে চায়, তো আমি দেখিয়ে দিতে পারি যে বহু বুথ আছে পশ্চিমবাংলার, হাজার হাজার বুথে কোনো ডোর টু ডোর ক্যাম্পেনিং হয়নি, বাড়ির লোকের সাথে কোনো তাদের কোনো হয়নি, তাদের সাথে কোনো কথাবার্তা নেই, তাদের সাথে কোনো আলোচনা নেই। এরকমও আছে বুথ, যে বুথে 5-7 বছরে কোনো বিজেপির কর্মকর্তাকে দেখেনি, যে বা কোনো কর্মীকে দেখেনি কোনো বাড়িতে গিয়ে বলেছে যে এবার পরিবর্তন করো, ভোটটা আমাদেরকে দিও। তা সত্ত্বেও বিজেপি এতটা ভোট পাচ্ছে, সেটারও কিন্তু অনেক ব্যাপার আছে, সেই বিশ্লেষণে আজকে আমি বসিনি। তাহলে এই ধরনের যাদের সংগঠন, তারা যদি মনে করে যে কালকেরই আমরা, যেরকম অমিত শাহ বলছেন আমরা 110টা সিট পেয়ে গেছি, 120টা সিট পেয়ে গেছি 152টার ভিতরে, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। কেননা এখনো আপনারা ঘুমের ঘরে আছেন, আপনাদের সেই ধরনের সংগঠন নেই, আপনাদের মানুষের সাথে সেইভাবে ওতপ্রোত চলাফেরা নেই, আপনারা মানুষের মন জয় করতে পারেননি, কারো ডোর টু ডোর যাননি, কারোর সাথে ক্যাম্পেনিং করেননি, শুধু ওই রোড শো, ওই রথযাত্রা, দোতলার উপরে আর কর্মীদের হাঁটানো, আর ওই যারা বলেন না দেশের সেনাদের অনেক সম্মান করেছেন, অনেক কিছু দিয়েছেন, আপনাদের নেতারা দোতলা রথের উপরে দাঁড়িয়ে এরকম করেছে ফাঁকা রাস্তায়, আর ওই সেনাগুলোকে রাস্তায় এই গরমে হাঁটিয়েছেন, এই তো করেছেন। এই হচ্ছে আপনাদের দেশভক্তি। বলতে গেলে খুব খারাপ হবে, বলবে না যে আমি আপনার বিরোধীদের বিরোধিতা করছি বা চটি চাটা, এটা বলা খুব সহজ। কিন্তু যদি কেউ দেখতে চান বিজেপির অন্ধভক্তরা, তাহলে আমি হাতে ধরে দেখিয়ে দিতে পারি যে আপনাদের সংগঠন বলে কিছু নেই। কিছু কিছু জায়গায় আছে, এটা অস্বীকার করা যাবে না, কিছু কিছু জায়গায় আছে যেরকম সংগঠন করেছে, মেদিনীপুরে কিছু সুরেন্দ্র এলাকায় করেছে, নন্দীগ্রামে করেছে, এরকম কিছু কিছু নামকরা জায়গা আছে যেখানে আপনারা সংগঠন করতে পেরেছেন বা সেখানে শাসকের থেকেও হয়তো ভালো সংগঠন করেছেন। কিন্তু 70% এলাকাতে এখনো আপনাদের কোনো সংগঠন নেই, আপনাদের সেই ধরনের কোনো নেতা নেই, সেই ধরনের কোনো কর্মী নেই, দেয়ালে পোস্টার মারার লোক নেই, ফ্ল্যাগ টাঙানোর লোক নেই। আপনারা কি করেন? ভাড়া করে নিয়ে আসেন। এমনকি আপনাদের যতগুলো বড় বড় মিটিং হয়েছে যে কোনো জায়গায়, যেখানে অমিত শাহ এসছেন, প্রধানমন্ত্রী এসছেন, সেখানে ওই বাঁশ প্যান্ডেল যা কিছু আপনারা ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এখানকার গাড়িতে এনে তারা কাজ করে হয়েছে। কারণ এখানকার বাংলার লোক নেই, এখানকার বাংলার ব্যবসাদার নেই, বাংলার থেকে কি প্যান্ডেল করা যেত না, সব বহিরাগত গাড়ি মাল আসছে, সেখানে বহিরাগত লোকরা কাজ করছে। এই হচ্ছে অবস্থা। আপনাদের যা কিছু আপনারা টেন্ডারে কাজ করছেন, কোথাও ফ্ল্যাগ লাগাচ্ছে টেন্ডার দিয়ে, কাউকে দিয়ে পোস্টার টানাচ্ছে টেন্ডার দিয়ে। এই তো আপনাদের সংগঠন, শুধু পয়সার জোর। যেহেতু অগাধ পয়সা রয়েছে বিজেপির ফান্ডে, পার্টি ফান্ডে, তার সেই পয়সাকে খরচা করে আজকে যেখানে যা ফ্ল্যাগ উঠছে, যেখানে যা পোস্টার লাগাচ্ছে, তো সেই সব লোকরা করাচ্ছে। কিন্তু যে কর্মী দলকে ভালোবেসে সেই কর্মীরা কাজ করছেন, এরকম কিন্তু খুব কম আছে। আর পয়সার জোরে কতগুলো টোটোর মধ্যে মাইক বেঁধে শুধু ঘোরানো হচ্ছে, কারণ ওই টোটোওয়ালা প্রতিদিন 1000 টাকা পাচ্ছেন, আর যে ইলেকট্রিশিয়ানকে বাধা ধরা রয়েছে তার একটা হিউজ আকারে পয়সা পাচ্ছে। এবং মন্ডল সভাপতিদের কাছে যে পয়সাটা যাচ্ছে, এক এক জায়গায় মন্ডল সভাপতি করে রেখে দিয়েছেন, তাও কি মন্ডল সভাপতি বলতে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেক বুথ ওয়াইজ কিন্তু নেই, একটা বড় অঞ্চল ধরে একজন রয়েছে, এবার তার কাছে একটা মোটা অঙ্ক পয়সা আসছে, সে যেখানে যেরকম খরচা করছে আর কিছুটা পকেটে রাখছেন। মানে আপনাদের হচ্ছে পয়সার উপরে পুরো, টাকার উপরে পুরো পশ্চিমবাংলার সংগঠনটা দাঁড়িয়ে রয়েছে। অগণিত পয়সা সেন্ট্রাল থেকে আসছে, যা ভাবা বা কল্পনা করার বাইরে। তাই আপনারা এইভাবে অর্থ অপচয় করে প্রচার করছেন, এইটা কিন্তু মানুষের হৃদয় কেনা যায় না। তবু যে মানুষ এত হারে আপনাদের ভোট দিচ্ছে, এটা আপনাদের কপাল ভালো। আপনারা মানুষের দরজায় পৌঁছান না, মানুষের সুখ দুঃখের কথা শোনেন না, এবং 12 মাস পার্টির কর্মীতে আপনারা থাকেন না। কোনো বিজেপি নেতা কর্মীরা বলতে পারবে না যে 12 মাস আমরা মানুষের সাথে থাকি। চ্যালেঞ্জ ঠুকে বলতে পারি, আপনারা পার্টি অফিসে থাকেন, আর সেখানে কি চলে, কি আলোচনা চলে, সেটা সারা বাংলার মানুষ দেখছে, এবং তাদের চালচলনা চোখটাও দেখছে। তা এবার হচ্ছে পয়সার বলে যতটা যা হচ্ছে, অর্থের বিনিময় হচ্ছে। যত প্রচার বলুন, যত যা কিছু আছে বিজেপি, সবটাই অর্থের বলে। আপনারা ভাবতে পারবেন না পশ্চিমবঙ্গবাসী এই যে রথযাত্রা বের করেছিল, কত কোটি টাকা খরচা করেছে, যে হারে
বিজেপি প্রত্যেকবার ইলেকশনে বাংলার বুকে টাকা ছড়ায়, টাকা খরচা করে, সেই টাকা যদি বাংলার উন্নয়নের পিছনে করত এবং কর্মী তৈরি করত, সাংগঠনিক নেতা তৈরি করত, তাহলে অবশ্যই জয় পেত তারা, তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এরা কি করবে? সাধারণ মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখে এদের পার্টির মানে অঢেল হারে যেখানে খরচা করার না, উড়ানো যাকে বলে, মৌজ মস্তি যেখানে বলে, সেইখানে পয়সাগুলো চলে যাচ্ছে। ভাবতে পারবেন না যে নেতারা এই রথযাত্রা না বের করে যদি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সংগঠন করত, বাড়ির সামনে গিয়ে হাত জোর করে বুঝিয়ে ভোট চাইতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হতো। কিন্তু সেটা করেননি। ওনারা কি করেছেন? ওই মেইন রোড ধরে রথযাত্রায় হাত জোর করে হেঁটেছেন, যেখানে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, আর ডিজে বাজিয়েছেন। আর ডিজে বাজানোটা এদের একটা মানে ফ্যাশন হয়ে গেছে। এটা কিন্তু বাংলা দেখতে চায় না। যাই হোক, এইভাবে মন ভাঙার কিছু শাসকেরও নেই। তবে একটা কথা জোর গলায় বলতে পারি যে প্রত্যাবর্তনই হচ্ছে, পরিবর্তন কিন্তু বাংলায় আসছে না। কেননা এইভাবে পরিবর্তন সম্ভব না, আর এইভাবে পরিবর্তন হয় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আবারও অনুরোধ করছি। জানি না আপনাদের মনের কথাগুলো তুলে ধরতে পারলাম কি না, কিন্তু আমি যেটুকু বললাম পুরো নিরপেক্ষভাবে বললাম, কোনো রকম জল মেশানো নেই, যেটা আমার চোখে দেখা। যদি কারো কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে, আমি নিরপেক্ষভাবে এগুলো হাতে ধরে দেখিয়ে দিতে পারবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।